প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছো? আজকে আমরা গতকালকে একটা অঙ্ক করেছিলাম 1 নম্বরের ক, খ, ও, চ এই কয়টা অঙ্ক করেছিলাম, মানে একটা অঙ্কেরই অংশ করেছিলাম। আজকে আমরা গ, ঘ আর ছ এই 3টা অংশ করব এবং আজকে এই 3টা অংশ করলে তোমাদের এই 4র্থ অধ্যায় কমপ্লিট হবে। মানে হচ্ছে তোমাদের নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য 4র্থ অধ্যায় শেষ পর্ব বলা যায় আজকে। ঠিক আছে, 4র্থ অধ্যায় শেষ পর্ব বলা যায় আজকে, মানে আজকে হলো 20 নাম্বার পর্ব চলতেছে এই ভিডিওর ক্লাসে। তো আজকে 20 নাম্বার ভিডিও চলতেছে এই ক্লাসের এবং 4র্থ অধ্যায় মানে 20টা ক্লাসের উপর নির্ভর করে 4র্থ অধ্যায় কমপ্লিট হলো। তো তোমরা যারা শুরুর দিকে ভিডিও বা কোনো ভিডিও মিস করে থাকো তাহলে ফেসবুকের গ্রুপে সব ভিডিওগুলো পেয়ে যাবা। আর ইউটিউবে হয়তোবা সার্চ করলে আগের ভিডিওগুলো পেতেও পারো, নাও পেতে পারো, তবে বর্তমানে রিসেন্ট ভিডিওগুলো পাবা। তো যাই হোক, তো তোমরা এই 20টি ক্লাস মনোযোগ সহকারে আশা করি করেছো। যদি কেউ না করে থাকো তাহলে অবশ্যই তারা করবা। আর যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে আমাকে ফোন দিবা অথবা ইনবক্সে মেসেজ করবা অথবা ভিডিওতে কমেন্ট করবা, আমি ওইটা আবার পুনরায় বুঝিয়ে দেব। আর আজকে যেহেতু 4র্থ অধ্যায় লাস্ট ক্লাস, মানে 20 নম্বর পর্ব এবং 4র্থ অধ্যায়ের সর্বশেষ ক্লাস, তো এরপরে আমরা বলা যায় নতুন অধ্যায় শুরু করতে পারি, মানে পঞ্চম অধ্যায়। তো পঞ্চম অধ্যায় হচ্ছে হিসাব, সেই চ্যাপ্টারটা শুরু করতে পারি। কিন্তু আমি তোমাদের নতুন অধ্যায় মানে পঞ্চম অধ্যায় শুরু করব আগামী শনিবার থেকে, মানে এই মাসের 20 তারিখ থেকে আমরা আবার ভিডিও ক্লাসে সবাই জয়েন হব। মানে এই সপ্তাহে এই কয়েকটা দিনে আমরা আর ভিডিও ক্লাস করব না, ঠিক আছে? কারণ তোমাদের জন্য আমি কিছু শীট তৈরি করছি, হয়তো ওই শীটগুলো দেখাইছিলাম, ঠিক আছে? তো নবম এবং দশম শ্রেণীর এবং এইচএসসি পরীক্ষার্থীদের জন্য কিছু শীট আছে, আবার নতুন দ্বাদশ শ্রেণীর জন্য শীট ছিল। এর আগে ফেসবুকেও ছবি দিয়েছিলাম। তাছাড়া আবার আমি তোমাদের ভিডিও করে দেখাচ্ছি। এই যে দেখো, এটি হচ্ছে তোমাদের শীট, ঠিক আছে? এই শীটগুলো আমি সাধারণত বিনা মূল্যেই সবাইকে দিয়ে থাকি। এখানে যে শীটগুলো দেখছো এগুলো হচ্ছে দশম শ্রেণীর জন্য। এগুলো নবম শ্রেণীর জন্য, কারণ দশম শ্রেণীকে অনেক শীট দেওয়া আগে হয়েছিল, যার কারণে তাদের শীটের পরিমাণটা কম। আর নবম শ্রেণীর সম্পূর্ণ শীট। এটি হচ্ছে নতুন এইচএসসি পরীক্ষার্থীদের জন্য, ঠিক আছে? এইচএসসি পরীক্ষার্থীদের জন্য শীট দেওয়া হয়েছিল, সবগুলোই শীট দেওয়া হয়েছিল। তারপর আমি বন্ধের মধ্যে কিছু আমি আপডেট করেছি, আরও কিছু তথ্য অ্যাড করেছি শীটে, যার কারণবশত আমি এই শীটগুলো তাদের জন্য তৈরি করেছি। এখানে মূলত যে শীটগুলো দেখছো সেগুলো হলো নতুন দ্বাদশ শ্রেণীর, অনেকে কিছু শীট নিছে, অনেকে কিছু শীট নেয় নাই, ওগুলো এখানে রয়েছে। আর এই যে এই বক্সটাতে যে শীট দেখছো এগুলো সম্পূর্ণ নতুন দ্বাদশ শ্রেণী, এগুলো সম্পূর্ণ নতুন দ্বাদশ শ্রেণীর জন্য। আর এই তোয়ালি দিয়ে ঢেকে রাখা মানে কি, কোশ্চেনে মানে এই শীটের উপর যাতে ধুলাবালি না পড়ে, প্লাস এখানেও তোমার একটা সাদা পাতা দিয়ে রাখছে যাতে ধুলাবালি না পড়ে। তো এই হচ্ছে তোমাদের শীট, ঠিক আছে? এই শীটগুলো মূলত আমি সবাইকে বিনামূল্যেই প্রদান করে থাকি, এর জন্য কোনো টাকা নিই না, ঠিক আছে? তো আমি এখন থেকে যেটা করব, এই 6-7 দিনের মধ্যে আমি তোমাদের সবার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করব, সবাইকে ফোন দেব। এবং যাদের আশেপাশে বাসা আছে তারা অনেকে হয়তো বা শ্রীনগরে আসো, ঠিক আছে? বা তাদের অভিভাবকরা যে কোনো কারণবশত তো আসি শ্রীনগরে, কারণ বাজার সদাই করতে হয়, ঠিক আছে? বা অনেকে দোকানদারি করতে হয় বা অনেকে চাকরিজীবী, সেক্ষেত্রে আশেপাশে গ্রামের যারা আছো অনেকেরই শ্রীনগর আসতে হয় আর কি, হোক সপ্তাহে 1 দিন বা 2 দিন হয়তো বা আসতে হয়। আর যাদের সচরাচর আসা হয় না বা শ্রীনগর আসাই হয় না তাদের তো হিসাব আলাদা, কিন্তু যারা শ্রীনগর আশেপাশে আসো বা সপ্তাহে 1 দিন 2 দিন সে আসতে পারো, বা যদি অভিভাবকরা কেউ আসে তাহলে এই শীটগুলো আমি তাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? সে কারণে আমি এই মাসের মানে এই কয়েকটা দিন, এই সপ্তাহে কয়েকটা দিন আমি তোমাদের সবার সাথে কন্ট্যাক্ট করব, নবম দশম
নতুন দ্বাদশ এইচএসসি সবার সাথে আমি ফোনে কন্ট্যাক্ট করব, সবাইকে আমি ফোন দেবো এই শিটগুলো নিয়ে যাওয়ার জন্য, ঠিক আছে। কারণ এই শিটগুলো আমি তোমার এতদিন ফটোকপি করেছিলাম এবং শিটগুলো বাইন্ডিং করছি, আবার শিটগুলো গুছাইছি। সেই কারণবশত আজকে 13 তারিখ, মানে গত মাসের 15 তারিখ থেকে ভিডিও ক্লাস শুরু করছি। এই মাসের 13 তারিখ হিসেবে প্রায় 28-29 দিন হয়, 27-28 দিন হয়, কিন্তু আমরা ভিডিও ক্লাস করেছি 20টা। মানে এর মাঝে যে 7-8 দিন গ্যাপ ছিল, এই গ্যাপ মূলত আসলে আমার নিজস্ব উদ্দেশ্য না। এই যে তোমাদের এই শিটগুলো ফটোকপি, এই শিটগুলো বাইন্ডিং, এই শিটগুলো সুন্দর মতো সেট আপ করা, ঠিক আছে, গুছায় রাখে, যে প্রত্যেকটা শিটে কিন্তু রাবার পেঁচানো আছে, মানে কি জনপ্রতি এগুলো শিট, ঠিক আছে। তো এগুলো কাজ করছি, যার কারণবশত এই কয়েকটা দিন গ্যাপ দিয়েছে। তো যাই হোক, তো অবশেষে সবার শিটগুলো আমি সুন্দর মতো বাইন্ডিং করছি, সুন্দর মতো গুছায় রাখছি। এখন যে কেউ আসলেই আমি শিটগুলো দিয়ে দিতে পারবো, যে কোনো দিন, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, ঠিক আছে। কারণ আমার বাসা থেকে কোচিং বেশি দূরে না, সর্বোচ্চ 30 সেকেন্ড লাগে আমার বাসা থেকে এখানে আসতে, এর বেশি লাগে না। তো সেক্ষেত্রে দেখা গেল যে আমি কালকে থেকে সবার সাথে যোগাযোগ করব, সবাইকে ফোন দেব, নবম, দশম, দ্বাদশ, এইচএসসি সবাইকে ফোন দেব, সবাই আসবা, আসার মানে যে যেদিনকে খুশি আসো না কেন তাদের সুবিধা অনুযায়ী। যে একদমই শ্রীনগরে আসো না তার তো আর কিছু বলার নাই, কিন্তু যে যারা অনেকেই, কারণ শ্রীনগরে যেহেতু আমাদের মেইন প্ল্যাটফর্ম শ্রীনগরে, সবাই শ্রীনগরে বাজার সদাই করতে হোক বা দোকানদারি করতে হোক বা জব করতে হোক, যে কোনো বিষয়ে স্টুডেন্টরা আসতে পারে অথবা গার্ডিয়ানরা আসতে পারে সপ্তাহে 1-2 দিন, ঠিক আছে, বা আশেপাশে গ্রামে যারা আছে, ঠিক আছে, বা আমার মানে এই শ্রীনগর অট্ট এলাকাও যারা আশেপাশে আছে, হয়তো বা দেখা গেলো যে শ্রীনগরে আসা হয়, আর আমার কোচিং তো বাজারের সাথেই। তো যাই হোক, তো যে কোনো মুহূর্তে, যে কোনো সময়, যে কেউ আসলেই এই শিটগুলো আমার পেয়ে যাবে, আমাকে ফোন দিবা, এখানে আসলেই আমি তাদেরকে ওই শিটগুলো দিয়ে দিতে পারবো, সমস্যা হবে না। তো সেই কারণে কালকে থেকে আমি সবার সাথে যোগাযোগ করব, নতুন নবম, দশম, নতুন দ্বাদশ, এইচএসসি পরীক্ষার্থী সবার সাথে যোগাযোগ করব। আর আরেকটি কথা হচ্ছে, সেটা হচ্ছে তোমাদের পড়ার কথা ছিল, মানে আমি প্রাইভেটের এর আগে ফোন দিয়ে বলেছিলাম যে জুন মাসের 14 তারিখ থেকে সবাইকে পড়াবো কোচিংয়ে। তো এখন তো ভাইরাসের প্রবণতাটা বেশি, ঠিক আছে, এটা তো দেখতেই পাচ্ছ, এবং আশেপাশে অনেক জায়গায় অনেকেই ভাইরাস, এবং শ্রীনগরে মোটামুটি ভাইরাস আক্রান্তর পরিমাণও বাড়তেছে, দিন যাইতেছে, সারা দেশেও এখন সমস্যা। তো অন্যদিকে শিক্ষা মন্ত্রণালয় থেকেও এখনও কোনো প্রাইভেট পড়ানোর বা কোচিং করানোর বা স্কুল কলেজ খোলার কোনো নোটিশ দেয়নি, এবং প্রধানমন্ত্রী এর আগে বলছিল যে সেপ্টেম্বর আগে সকল স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। আর সত্যি কথা বলতে কি, শ্রীনগরে এখনও কোনো টিচার প্রাইভেট বা টিউশনি শুরু করেনি, ঠিক আছে। তো সেই কারণে তো যারা শিক্ষার্থী বৃন্দ আছো, তোমাদের উদ্বিগ্ন হওয়ার এত বা মন খারাপ করা বা দুশ্চিন্তা করার কোনো কারণ নাই। কারণ হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় থেকে বিভিন্ন রকম পরিকল্পনা করা হচ্ছে, তোমাদের সিলেবাস হয়তো বা শর্ট হবে, সিলেবাস হয়তো বা কমিয়ে দেবে, আরও সময় বাড়িয়ে দেওয়ার পরিকল্পনা আছে, যে তোমাদের বার্ষিক পরীক্ষা এমন কি আছে ফেব্রুয়ারি মাসে হতে পারে, ঠিক আছে। তারপরে তোমার এই যে সামনে এসেছে এইচএসসি পরীক্ষা, মানে বর্তমান যে এইচএসসি পরীক্ষাটা, এটা স্কুল কলেজ খুললেই তার 15 দিন পরে পরীক্ষা হবে, কিন্তু পরবর্তী যে এসেছে এইচএসসি ব্যাচ তাদেরও পরীক্ষার সময় হয়তো বা পেছাতে পারে। তো এরকমই পরিকল্পনা চলতেছে। এখন এগুলো সম্পূর্ণ নির্ভর করবে ভাইরাসের আর পরিবেশ পরিস্থিতির ওপর। এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেয়নি সরকার। সেই কারণে তোমাদের এখন এত দুশ্চিন্তা করার কোনো কারণ নাই, এখন উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নাই, ঠিক আছে। কারণ তোমারও যে অবস্থা সবারই একই অবস্থা, সবাই কিন্তু এখন দেখা গেলো যে বাসাবন্দি, কেউই প্রাইভেট পড়তেছে না বা কেউ প্রাইভেট পড়াইতেছেও না, ঠিক আছে। সত্যিকার অর্থ কি, শ্রীনগরে কেউ হোক আর তোমাদের এলাকায় কেউ হোক, কেউ কিন্তু প্রাইভেট পড়ে না, ঠিক আছে। সব কোচিং, সব প্রাইভেট আপাতত অফ আছে। তো সেই কারণে তোমরা বাসায় নিজ দায়িত্বে সবগুলো একটু পড়ো, ঠিক আছে। যেগুলো এই যে যেমন ইংরেজি, অঙ্ক, হিসাব বিজ্ঞান, এই 3টা বিষয় বাদে বাকি যে সাবজেক্ট আছে, যেমন বাংলা, ব্যবসায়, উৎপাদন, ঠিক আছে, তারপরে তোমার এই যে আইসিটি, ঠিক আছে, তারপরে তোমার এই যে বাংলা সেকেন্ড পার্ট, ঠিক আছে, বাংলা ফার্স্ট পার্ট, তারপরে এই যে তোমার কৃষি, গৃহস্থ, ধর্ম, ঠিক আছে, এই বিষয়গুলো তোমরা বাসায় প্রচুর পড়ো। এগুলো সিলেবাস দেখো, দেখে দেখে পড়তে থাকো, বার্ষিকের সিলেবাস, অর্ধবার্ষিক না, একবারে বার্ষিকের সিলেবাস দেখে দেখে কমপ্লিট করো। এগুলো তো পড়তে টিচার লাগে না, এগুলো পড়া কমপ্লিট করো, ঠিক আছে, এগুলো পড়া কমপ্লিট করো। তারপরে ইংরেজি স্যার যদি এই যে অনলাইনে ক্লাস করে ওইভাবে করতে থাকো, অঙ্ক স্যার যদি
অনলাইনে ক্লাস করে করতে থাকো। এই যে আমি হিসাব বিজ্ঞান পড়াই, ঠিক আছে, ফিনান্স, ব্যবসা উদ্যোগ, ঠিক আছে, এই যে আমি হিসাব বিজ্ঞানের ভিডিও ক্লাসগুলো করতেছি, এগুলো ঠিকমতো অ্যাটেন্ড করো। কারণ আমার বাস্তবে পড়া আর এই অনলাইনে পড়ার মধ্যে তো বিশেষ করে আমার, ঠিক আছে, খুব বেশি কিন্তু পার্থক্য নাই। দেখো আমি প্রত্যেক দিন তোমাদের ভিডিও ক্লাস করতেছি, যেখানে আমি প্রত্যেক দিন ও পড়াই, কারণ আমি সপ্তাহে 7 দিন পড়াই, আবার প্রতিদিন ও ভিডিও ক্লাস করি। তার মানে কি রিয়েল পড়া আর অনলাইনে পড়া কিন্তু এক। 2 নাম্বার, অনেক টিচার যেটা করে সেটা হলো ছবি তুলে দিয়ে দিতেছে, কিন্তু আমি কিন্তু তা করি না। আমি কিন্তু বোর্ডে প্রত্যেকটা অঙ্ক কইরা কইরা বুঝাই দিই। তার মানে কি রিয়েলও যেভাবে আমি ভিডিও যে রিয়েল ভাবো যেখানে আমি বোর্ডে কইরা কইরা করাই দিই, বুঝাই দিই, একটা কোশ্চেন পড়ার পরে কোশ্চেনটা পড়ার পর সেটা বুঝাই দিই, তারপরে অঙ্কটা করি, হোক বোর্ডে হোক বা বইলা দেই। যেমন রিয়েলভাবে হয়তো বা অনেক সময় বইলেও দিতাম, ঠিক আছে, বা এখানে আমি বোর্ডে করে দিতেছি, ঠিক আছে। আবার বোর্ডে করার পর আবার আমি একটা পেজে করে রাখি, ওই পেজটা আবার ভিডিও করে দিই অথবা ফেসবুকে ছবি তুলে দিই, আবার ওইটা বাসা করতে পারো। সেই হিসেবে কিন্তু বলা যায় রিয়েলভাবে পড়া আর ভিডিও ক্লাস করা কিন্তু খুব একটা পার্থক্য নাই। আর তোমরা বলতে পারো এখন স্যার আমাদের তো ভিডিও কেনার কোনো নাই, স্কোপ নাই। এখন একটা চিন্তা করো যে যেহেতু এখন অনলাইনে পড়া ছাড়া আর কোনো গতি নাই, সে কারণে তোমরা 2-3 মাস কষ্ট করো। যদি আমরা সেপ্টেম্বর, এখন পরিস্থিতির উপর নির্ভর করবে কবে কোচিং শুরু করবো। এমনকি আছে যদি পরিস্থিতি ভালো দেখি তাহলে জুলাই অথবা আগস্ট, আর যদি না হয় তাহলে প্রধানমন্ত্রী তো বলছি যে সেপ্টেম্বরে মোটামুটি শিক্ষা প্রতিষ্ঠান খুলে যাবে। যদি হয় তাহলে সেপ্টেম্বর খুলে যাবে, কারণ দেখতে দেখতে আমাদের প্রায় 2.5 মাস চলে গেছে। এভারেজে আরও ধরো 1 থেকে 1.5 মাস, উঠতে গেলে 2.5 মাসই যাবে। এরপর তো আমরা প্রাইভেট আমরা শুরুই করবো, ঠিক আছে। যদি পরিস্থিতি স্বাভাবিক হয় তাহলে জুলাইতে শুরু করবো, নতুবা আগস্টে, আর নতুবা সেপ্টেম্বরে, ঠিক আছে। তবে যাই করবো না কেন সারা শ্রীনগরে সব প্রাইভেট কোচিং একসাথে কিন্তু চালু হবে, কারণ সব টিচারই কিন্তু চাইতেছে পড়াইতে, আমিও চাই পড়াইতে, ঠিক আছে। এই যে আমার কোচিং ভাড়া দিতে হইতেছে প্রত্যেক মাসে, কিন্তু আমার নির্ধারিত টাইমে আমার ভাড়া দিতে হইতেছে, 10,000 টাকা করে ভাড়া দিতে হইতেছে প্রত্যেক মাসে। অথচ আমি কিন্তু পড়াইতে পারতেছি না, কিন্তু প্রত্যেক মাসে ভাড়া দিতে হইতেছে, ঠিক আছে। তো এই যে ওয়াইফাই বিল, আমার বাসায় ওয়াইফাই এবং কোচিংয়ে ওয়াইফাই আছে, এই ওয়াইফাই বিল প্রতিনিয়ত দিতে হইতেছে, এগুলো কিন্তু দিতেই হইতেছে, ঠিক আছে। আবার নিজের পার্সোনাল খরচ আছে। এই যে শীট দেখালাম, এই শীটের জন্য তো আমি কারোর থেকে 1 টাকাও নেই না, বিনা খরচে শীট করি দেই। এই শীট খরচকে আমার প্রায় 60,000 টাকার মতো শীট খরচ গেছে। এই বন্ধের মধ্যে আমি শীট খরচ করছি, এই বন্ধের মধ্যে শীট খরচ করছি, এই শীটের পিছনে প্রায় আমার 60,000 টাকা খরচ হয়েছে। তার মানে এই খরচগুলো তো হইতেছে। তার মানে কি আমিও চাইতেছে পড়াইতে, সব টিচারই চাইতেছে পড়াইতে, কিন্তু পড়াইতে পারতেছে না কেন? কারণ ওই যে ভাইরাস সমস্যা। কারণ একদিকে প্রশাসনিক সরকারি নির্দেশনা আছে পড়ানো বন্ধ, অন্যদিকে তুমি একটু চিন্তা করো কার থেকে কিভাবে ভাইরাস ছড়ায় কেউ তো বলতে পারে না, ঠিক আছে। কারণ ভাইরাস এমন একটা বিষয়, এটা দেখাও যায় না, ছোঁয়াও যায় না, আর কার থেকে কার যাইতেছে, কার থেকে কিভাবে হইতেছে বলাও যায় না, শ্বাস প্রশ্বাসের মাধ্যমে হইতেছে বলাও যায় না কিভাবে ছড়ায়। সেই কারণে এই ঝুঁকিটা আসলে কোনো টিচার বা কোনো গার্ডিয়ান বা কোনো স্টুডেন্ট বা কোনো শিক্ষক নিতে চাইতেছে না বর্তমানে। যার কারণবশত দেখা গেল যে বর্তমানে কোনো জায়গায় স্কুল, কলেজ, কোচিং, প্রাইভেট সব জায়গায় বন্ধ, ঠিক আছে। এই যে আমি বললাম যে এত টাকা করে আমার এই যে বন্ধের মধ্যে আমার খরচ হচ্ছে, ঠিক আছে। তারপরেও কিন্তু তারপরেও কিন্তু পড়ানো যাইতেছে না এই মুহূর্তে। কেন যাইতেছে না? এই ভাইরাসের কারণে, ঠিক আছে। হয়তোবা চুপি সারে হয়তোবা পড়ানো গেল, মানে যদি পড়ানো হইতো বা তাও কিন্তু একটা ভয় থাকতো। কি ভয়? ভাইরাস তো ছড়াইতেই পারে। যার কারণবশত কেউ কিন্তু চুপি সারেও পড়ায় না, কেউ কিন্তু লুকায়ও পড়াইতেছে না। মানে এখন পড়ানো টোটালি স্ট্রং, ঠিক আছে। কারণ নিজের সুরক্ষা আগে, তোমাদের সুরক্ষা, আমাদের সুরক্ষা, সবার সুরক্ষা আগে। কারণ বেঁচে থাকলে, সুস্থ থাকলে পড়া যাবে, ঠিক আছে। কারণ সবার আগে নিজেকে সুস্থ রাখতে হইব, সবাইকে সুস্থ রাখতে হইব। কারণ কোনো উল্টাপাল্টা কাজ করলে হবে না, কারণ নিজেকে সুস্থ রাখতে হবে। কারণ যদি নিজে সুস্থ থাকি, তোমরা সুস্থ থাকো, তাহলে পড়ানো অবশ্যই যাবে, হোক 1 মাস পর, হোক 2 মাস পর, পড়ানো অবশ্যই যাবে, ঠিক আছে। আর বর্তমানে যে সমস্যাটা, এটা কিন্তু তোমার সমস্যা না, এটা কিন্তু সারা বিশ্বব্যাপী সমস্যা। আর পরীক্ষার সময় পেছায় দেবেই অবশ্যই, এরকমই পরিকল্পনা চলতেছে। আর সিলেবাসও কমানোর পরিকল্পনা চলতেছে। সো তোমাদের চিন্তা ভাবনা করার কোনো দরকার নাই, ভয় পাওয়ার কোনো দরকার নাই। কারণ 10 জনে যা হবে তোমার কিন্তু তাই হবে। সারা বাংলাদেশের সব স্টুডেন্টই কিন্তু একই প্রেক্ষাপট। বর্তমানে কেউ কিন্তু প্রাইভেট কোচিং করতে পারতেছে না আপাতত, সবই কিন্তু বন্ধ। তুমি ঢাকা বলো, গ্রাম অঞ্চল বলো, যে কোনো জায়গায় বলো, সব জায়গায় কিন্তু প্রাইভেট কোচিং সব বন্ধ। সেই কারণে তোমরা যেটা করতে পারো, তোমরা বাসায়
থিওরিটিক্যাল সাবজেক্টগুলো বেশি করে পড়ো, যেমন বাংলা, ব্যবসায়, উৎপাদন, ঠিক আছে, ফিনান্সের যে থিওরিটিক্যাল কোশ্চেনগুলো আছে, চ্যাপ্টারগুলো আছে, তারপর তোমার আইসিটি, ধর্ম, কৃষি, গৃহস্থ, এইগুলো ইচ্ছা মতো বলতে থাকো। হিসাব বিজ্ঞানে এর আগে যতটুকু আমি ক্লাস করাইছি, যেমন তোমাদের শুরু করছিলাম জানুয়ারি মাসের 22 বা 26 বা 25 18 তারিখ, জানুয়ারি মাসে 18 তারিখ থেকে তোমাদের পড়ানো শুরু করছিলাম নবম শ্রেণীর। তো সেই হিসেবে জানুয়ারি 18 থেকে তোমাদের মার্চের 17 তারিখ অবধি পড়াইছি লাস্ট, ঠিক আছে। এই যে 2 মাস পড়াইলাম, এই 2 মাসে কিন্তু তোমাদের বলা যায় বেসিক ধারণা মোটামুটি বুঝাইছিলাম। প্রথম অধ্যায় তো থিওরিটিক্যাল, দ্বিতীয় অধ্যায় শেষ, তৃতীয় অধ্যায় শেষ হয়েছিল, ঠিক আছে, এই 2 মাসে। আর এই যে ভিডিও ক্লাসের মাধ্যমে আমি তোমাদের 4 নম্বর অধ্যায় মানে আরেকটা অধ্যায় শেষ করে দিলাম, মানে 4টা অধ্যায় তোমাদের শেষ। তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা অবধি সাধারণত 6টা চ্যাপ্টার থাকে, সেই হিসেবে তোমাদের 4টা অধ্যায় কিন্তু ইজিলি শেষ। তো এই আগামী সপ্তাহ থেকে আবার ভিডিও ক্লাস করবো। দেখা গেল যে আগামী ক্লাস থেকে ভিডিও ক্লাস করলে দেখা গেলো যে তোমাদের যদি 1.5-2 মাসও যদি বন্ধ থাকে, তাহলে ভিডিও ক্লাসের মাধ্যমে আরও 2 থেকে 3টা চ্যাপ্টার শেষ হয়ে যাবো, সমস্যা নেই, ঠিক আছে। সেই কারণে তোমরা যেটা করতে পারো, এখন তো সবাই বাসায় থাকো, দেখা গেলো যে এখন তো কোনো কাজকর্ম নাই, অন্যান্য সাবজেক্ট থিওরিটিক্যাল সাবজেক্টগুলো শেষ করে রাখো। আর ইংরেজি স্যার যেভাবে করতেছে, যদি অনলাইনে ক্লাস করে ওইভাবে করতে থাকো, আর বাসায় প্র্যাকটিস করতে থাকো। অঙ্ক স্যার যেভাবে করে যাচ্ছে ওইভাবে করতে থাকো, বাসায় প্র্যাকটিস করতে থাকো। আর আমার এই ভিডিও ক্লাসগুলো দেখতে থাকো এবং অঙ্কগুলো বাসায় প্র্যাকটিস করতে থাকো, ঠিক আছে। নবম শ্রেণীর জন্য বলছি, দশম শ্রেণীর জন্য বলছি, সবাই ভালো মতো প্রিপারেশন নাও, ভালো মতো পড়াশোনা করো। কারণ তোমরা বাসায় আসো, এই যে আমি বন্ধ, আমিও তো বাসায় থাকতে পারি না। এই যে আমি তোমাদের জন্য আমি কোচিংয়ে এসে কিন্তু ক্লাস করতেছি রেগুলার। এই যে শীটগুলো, এতগুলো শীট নিজ খরচে এই যে বানাইলাম, কেন? তোমাদের জন্যই তো, অন্য কারোর জন্য তো না। এখানে তো আমার নিজের স্বার্থ নেই, তোমাদের স্বার্থ, যাতে তোমরা বা তোমাদের সিলেবাসটা কভার করা যায়, তোমাদের ভালো কিছু করা যায়, তোমরা যাতে এটা চর্চা রাখো, ঠিক আছে। সেই কারণে যখন থেকে কোচিং শুরু হবে, আমি অবশ্যই সবাইকে ফোন করে জানিয়ে দেবো। আমি এমনিতেই আমি কালকে থেকে শুরু করে এই সপ্তাহে আমি সবার 9, 10, ইন্টার, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার সবার সাথে ফোনে কন্ট্যাক্ট করবো। সবাই সবার মোবাইল নাম্বার, যে নাম্বারই দিচ্ছে না কেন আমাকে, সেই নাম্বারগুলো অ্যাক্টিভ রাখো, ঠিক আছে। আমি অবশ্যই সবাইকে আমি ফোন দেবো, ঠিক আছে। দেখা হলো যে প্রতিদিন 10-12 জন এরকম করে ফোন দিলাম, বা 20 জন করে, এরকম করে এই সপ্তাহে সবাই সাথে আমি কন্ট্যাক্ট করবো, সবাইকে আমি ফোন করব, ঠিক আছে। আর তার সাথে সাথে সবাইকে আমি বলছি একটাই কথা, সেটা হলো বাসায় থিওরিটিক্যাল সাবজেক্টগুলো বেশি করে পড়ো, একবারে ফুল মানে বার্ষিক অনুযায়ী কমপ্লিট করতে থাকো। আর যারা 10-এ আছো তারা পুরো বই কমপ্লিট করতে থাকো। আর 10-এ যারা আছো তাদের তো হিসাব বিজ্ঞান কমপ্লিটই আছে, আমার রিভিশন চলতেছে, সো রিভাইজটা নিজে নিজে ভালো মতো কভার করে নাও, ঠিক আছে। আর এই যে অনেকের টেস্ট পেপার আছে, যারা 10-এ আসো তাদের তো টেস্ট পেপারও গত বছর টেস্ট পেপার কিনে আসলাম, ওই টেস্ট পেপার, মডেল টেস্ট অঙ্কগুলো করতে থাকো, নৈতিকগুলো করতে থাকো, ঠিক আছে। এগুলো করতে থাকো, কারণ তোমরা এখন পড়ার জন্য পর্যাপ্ত সময় পাইতেছো, বিধায় সময়টা কাজে লাগো, ভালো মতো পড়াশোনা করো, ঠিক আছে। আর আরেকটা কথা হচ্ছে, সেটা হলো তোমাদের কবে থেকে পড়াবো সেটা আমি সবাইকে ফোন করে এরপরে আমি জানিয়ে দেবো, সমস্যা নাই, ঠিক আছে। তবে তোমরা অনলাইনে ক্লাসগুলো করতে থাকো, আমি কালকে থেকে অবশ্যই সবাইকে ফোন দেবো, সবার সাথে যোগাযোগ করবো। তার সাথে সবাই বাসায় পড়াশোনা করতে থাকো, কারণ এই মুহূর্তে কেউই প্রাইভেট পড়াইতেছে না, কারণ সবার নিজেরও একটা মানে জীবনের ভয় আছে, এবং স্টুডেন্টদেরও জীবনের ভয় আছে, যার কারণবশত দেখা গেলো যে কোনো স্যারই কোনো প্রাইভেটে এখন পড়াইতেছে না, কেউই পড়াইতেছে না। সেই কারণে বাসায় ঠিক মতো পড়তে থাকো, যখন শুরু হবে তখন অবশ্যই আমি সবাইকে ফোন করে জানাবো, ঠিক আছে, কবে থেকে পড়াবো। সো এই চিন্তা ভাবনা না করে তোমরা বাসায় পড়তে থাকো, আর ভিডিও ক্লাসগুলো ঠিক মতো অ্যাটেন্ড করতে থাকো, তাহলেই আশা করি সিলেবাস তো কমপ্লিট হবে, পড়াশোনাও হবে, সব কিছু কমপ্লিট হবে। আর তাছাড়া পরিস্থিতি স্বাভাবিক হলে আমি সবাইকে ফোন দেবো, ফোন দিয়ে আসতে বলবো, ঠিক আছে। কারণ সবারই চলতে হয়, যেমন আমারও তো এই যে প্রতি মাসে 10,000 টাকা করে ভাড়া দিতেছি, এই যে 3 মাস ধরে পড়াইতেছি না, ঠিক আছে, এই যে প্রায় 3 মাস তো হয়ে আসলো, হ্যাঁ। তো এই কিন্তু এই যে মার্চ থেকে এপ্রিল, এপ্রিল থেকে মে, মে থেকে জুন, হ্যাঁ 3 মাস হয়ে আসলো, কিন্তু প্রতি মাসে কিন্তু ভাড়া আমার 10,000 টাকা করে দিতে হইতেছে, ঠিক আছে। ইন্টারনেট বিল প্রতি মাসে দিতে হইতেছে, পার্সোনাল নিজের যে খরচগুলো আছে সেটাও করতে হইতেছে। এই যে কোচিং এর যে তোমার এই যে এত শীট, প্রায় 60,000 টাকা শীট ফর করলাম, এগুলো কিন্তু নিজের টাকা খরচই হইতেছে। তাহলে এই যে এতগুলো খরচ করতেছি, ঠিক আছে, কিন্তু তাও তো উদ্দেশ্য একটাই, যে তোমাদের কোর্স কভার করা, তোমাদের শেখানো, তোমাদের পড়ানো, ঠিক আছে। সেই কারণে সবাই চিন্তা ভাবনা করো না, আল্লাহরে ডাকো, ঠিক আছে, আল্লাহর কাছে প্রার্থনা করো, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করো, সৃষ্টিকর্তার কাছে দোয়া করো, ঠিকমতো নামাজ পড়ো, কোরআন শরীফ পড়ো, যারা হিন্দু আছো ঠিকমতো গীতা পড়ো, মালা জপ করো, ঠিক আছে। আর সবাই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করো, যাতে এই দুর্যোগপূর্ণ অবস্থা থেকে আমরা সবাই মানে ভালো পর্যায়ে যাইতে পারি, সব যাতে স্বাভাবিক হয়, ঠিক আছে।
এবং আমার জন্য দোয়া করো আর তোমাদের জন্য দোয়া করি। আমি প্রতিনিয়ত তোমাদের জন্য সৃষ্টিকর্তার কাছে দোয়া করি যাতে তোমরা ভালো মতো পড়াশোনা করো, সুস্থ থাকো, ভালো থাকো, আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি। ঠিক আছে, এই হচ্ছে কাহিনী। তো যাই হোক, তো আমরা আজকে পড়াশোনায় আসি, অনেক কথা হলো, অনেক কিছু হলো। গতকালকে ক, খ, ঘ, ও, চ, ঠিক আছে, এই 4টা করেছিলাম। আজকে গ, ঘ, ছ বাকি ছিল। তো গ নাম্বারটা দেখো, গতে চাইছে মুনাফা জাতীয় ব্যয়, মুনাফা জাতীয় প্রদানের পরিমাণ নির্ণয় করো। মুনাফা জাতীয় ব্যয়, মুনাফা জাতীয় প্রদান মানে কি? মুনাফা জাতীয় ব্যয়, যে ব্যয় আমরা প্রতিনিয়ত করি, যে ব্যয় সুবিধা 1 বছরে শেষ হয়ে যায়, সেই সব ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয় বলে। আর মুনাফা জাতীয় প্রদানও সেম, যে ব্যয় প্রতিনিয়ত করি, যে ব্যয় সুবিধা 1 বছরে শেষ হয়ে যায়, সেটাই হলো মুনাফা জাতীয় প্রদান। কিন্তু মুনাফা জাতীয় প্রদানে কি আসবে? গত বছর, বর্তমান বছর, আগামী বছর, 3 বছরই আসবে। আর প্রদানে কি আসবে? শুধুমাত্র নগদ লেনদেন আসবে, অনগদ লেনদেন আসবে না। তো সেই সুবাদে দেখি, এখানে দেখো মুনাফা জাতীয় ব্যয় ও প্রদানের পরিমাণ নির্ণয়। মুনাফা জাতীয় ব্যয় টাকা, মুনাফা জাতীয় প্রদান টাকা। প্রথমে দেখো 2 তারিখ, সুনামের অবলোপন। আমি সুনাম কারো থেকে কিনছি 30 বছরের জন্য, বা 5 সুনামের অবলোপন বা 5 বছরের জন্য হোক, 10 বছরের জন্য হোক। এখন একটা মুহূর্ত যাওয়া মানে কি? ওই সুনামের একটু একটু করে অবলোপন হবে। অবলোপন মানে কি? এটার মেয়াদ শেষ হয়ে যাওয়াকে বোঝায়। মানে স্থায়ী তোমার ইজারা সম্পত্তি আর অস্থায়ী সম্পদের যদি মেয়াদ কমে যায় বা শেষ হয়ে যায়, সেটাকে বলা হয় অবলোপন। তার মানে সুনামের অবলোপনের মাধ্যমে কি তোমার ওই সুনামের মূল্য হ্রাস পায়। এটাও কি মুনাফা জাতীয় ব্যয়, এটা প্রতি সেকেন্ডেই হয়। আর অবলোপন বা অবচয় যেটাই হোক, সেটা অনগদ লেনদেন, সেখানে এটা মুনাফা জাতীয় প্রদানে যাবে না। তাহলে সুনামের অবলোপন শুধুমাত্র মুনাফা জাতীয় ব্যয়তেই যাবে, মুনাফা জাতীয় প্রদানে যাবে না। এরপরে 4 তারিখ, 5 বছরের জন্য বিজ্ঞাপন খরচ প্রদান 50,000 টাকা। 50,000 টাকা 5 বছরের জন্য। 5 বছরের জন্য দিচ্ছি, 5 বছরের মধ্যে কি অলরেডি 1 বছরের খরচ হয়ে গেছে, তাহলে ওইটা হলো বিজ্ঞাপন খরচ। 50,000 টাকা 5 বছরের জন্য, তাহলে 1 বছরের জন্য কত? 50,000 কে 5 দিয়ে ভাগ, মানে 10,000 টাকা। আর বিজ্ঞাপন মূলত আমি 5 বছরের জন্য দিছি, অবশ্যই নগদে দিছি, ঠিক আছে, নগদে দিছি। তো নগদে আমি 50,000 টাকাই দিছি, কিন্তু মুনাফা জাতীয় প্রদানে কি আমার 10,000 টাকাই দেখাতে হবে, কারণ বাকি 4 বছর ওটা হলো বিলম্বিত, ঠিক আছে, ওটা মুনাফা জাতীয় প্রদানে দেখানো যাবে না। এরপরে তোমার 8 তারিখ, পণ্য ক্রয়। পণ্য ক্রয় করছি, প্রতিনিয়ত কিনি, মুনাফা জাতীয় ব্যয়তে দিলাম। আর পণ্য ক্রয় সাধারণত নগদেই দিয়ে কিনি, বিধায় মুনাফা জাতীয় প্রদানও দিলাম, পণ্য ক্রয় 30,000। ক্রয়কৃত পণ্য ফেরত প্রদান, ক্রয়কৃত পণ্য ফেরত দিছি কাকে? পাওনাদারকে। যাবে দেখি পাওনাদার ডেবিট, ক্রয় ফেরত ক্রেডিট, সেখানে কোনো নগদ বা ব্যাংক নাই, বিধায় এটা অনগদ লেনদেন। এটা প্রতিনিয়ত হয়, এটা মুনাফা জাতীয় ব্যয় হ্রাস করে, যার কারণে মুনাফা জাতীয় ব্যয়তে ক্রয় ফেরত ব্র্যাকেট দিয়ে লিখলাম 3,000, কিন্তু মুনাফা জাতীয় প্রদানে এটা দিলাম না, কারণ এটা অনগদ লেনদেন। আসবো হচ্ছে 10% অবচয় ধরতে হবে 12 তারিখ। দেখো 1 তারিখে আসবো হচ্ছে 30,000, 30,000 10% করলে হতো 3,000 টাকা, এটা হলো এই বছরের মুনাফা জাতীয় ব্যয়। আর অবচয় কি সবসময় অনগদ লেনদেন, এটা প্রদানে যাবে না। 13 তারিখ, অনাদায়ী পাওনা লেখা হলো, প্রতিনিয়তই অনাদায়ী পাওনা হয়, বিধায় মুনাফা জাতীয় ব্যয়তে দিলাম, কিন্তু প্রদানে দিলাম না, কারণ এটা অনগদ লেনদেন। পণ্য ক্রয় 30,000, যার মধ্যে 40% নগদে 14 তারিখ, তার মানে পণ্য ক্রয় 30,000, মুনাফা জাতীয় ব্যয়তে দিলাম পণ্য ক্রয় 30,000, কিন্তু মুনাফা জাতীয় প্রদানে পণ্য ক্রয় 30,000 এর 40% দিলাম, কারণ 40% নগদে, বাকি 60% কি ধারে, আর ধারেটা তো আসবে না, অনলি নগদেরটা আসবে, সেখানে 30,000 40% 12,000 টাকা হলো। এরপরে হচ্ছে তোমার 16 তারিখ, বেতন প্রদান 2,000 টাকা, যার মধ্যে 30% আগামী বছরের জন্য, ওই যে গতকালকে যেরকম করলাম, বেতন প্রদান করছি 2,000 টাকা, 30% আগামী বছরের জন্য, তাহলে এই বছরে কত 100%, সামনের বছরে কত 30%, এই মিলে আমি দিচ্ছি কত 130%, বিধায় 2,000 কে 130 দিয়া ভাগ 100 দিয়া গুণ, কারণ এই বছরের জন্য কতটুক 100%, বিধায় 130 দিয়া ভাগ 100 দিয়া গুণ 1538 টাকা। আর মুনাফা জাতীয় প্রদানে বেতন প্রদান 2,000ই যাবে, কারণ এখানে বিগত আগামী সব বছরই যায়। তার মানে বিষয়টা কি বুঝছো? বেতন প্রদান করছি
মানে যা প্রদান করছি তার মধ্যে আবার 30% আগামী বছরে দিছি, তাহলে এই বছরে দিছি কত 100%, আর 30 বছর আর আগামী বছরে দিছি কত 30%, তাহলে এই বছরে 100%, সামনের বছরে 30%, 100 আর 30 এই মিলে দিছি কত 130%, বিধায় 130 দিয়া ভাগ, আর এই বছরের জন্য কতটুকু 100%, 100 দিয়া গুণ। এরপরে মজুরি প্রদান ঠিক সেম 20% গত বছরের জন্য, তাহলে এই বছরে 100% দিছি আর গত বছরে 20% দিছি, তাহলে দিছি কত 120%, বিধায় 2000 কে 120 দিয়া ভাগ 100 দিয়া গুণ 1666। আর প্রদানে মজুরি প্রদান যা আছে তাই হবে। ভাড়া প্রদান 2000 টাকা 30% বকেয়া, তাহলে 30% যদি বকেয়া হয় তাহলে আমি দিছি কত 70%, তাহলে 2000 টাকা কত 70%, বিধায় ভাড়া প্রদান 2000 কে 70 দিয়া ভাগ 100 দিয়া গুণ। এটা আমি বুঝাইতাছি, দেখো ভাড়া দিছি 2000 টাকা, বলছে 30% বকেয়া, 30% বকেয়া, 30% যদি বকেয়া হয় তাহলে আমি দিছি কয় পার্সেন্ট 70%। কারণ এখন কথা হইতেছে আমি যদি এরকম বলি যে ভাড়া প্রদান করছি 2000 টাকা, এই 2000 টাকা হলো 70%, 30% না 30% আমি দেই নাই, মানে এটা হলো 70%, তাহলে ভাড়া দিছি 100% দেওয়ার কথা কিন্তু দিছি হলো 70%, মানে 30% বকেয়া আছে, বিধায় 70% দিছি 70 দিয়া ভাগ 100 দিয়া গুণ, মানে আমাদের পরিপূর্ণ টাকা কত 2857 টাকা দিব। আমি আবার বলতেছি, এখানে কি বলছে ভাড়া প্রদান 2000 যার মধ্যে 30% বকেয়া, মানে কাহিনীটা হলো এরকম যে ওরা 3 ভাই, ঠিক আছে, মানে ওরা হলো 4 ভাই, মানে কাহিনীটা হলো এরকম ওরা 4 ভাই কিন্তু 3 ভাই হলো এখানে, তাই 3 ভাই যদি এখানে হয় তাহলে আরেক ভাই আছে, আরেক ভাই মিললে কয় ভাই হয় 4 ভাই। ঠিক সেম এখানটাও ভাড়া প্রদান করছি 2000, 30% বকেয়া, 30% বকেয়া মানে কি দিছি কয় পার্সেন্ট 70%, তাহলে 2000 টাকা কয় পার্সেন্ট 70%, বিধায় 2000 কে 70 দিয়া ভাগ 100 দিয়া গুণ, তাহলে 100% টাকা কত আসে 2857। কেন? কারণ আমাদের এই বছরে 100% টাকা দেখাইতে হইব, তাহলে 30% বকেয়া মানে কি আমি দিছি কয় পার্সেন্ট 70%, বিধায় 70 দিয়া ভাগ 100 দিয়া গুণ, তাই 70 দিয়া ভাগ 100 দিয়া গুণ করলে কত আসে 2857 টাকা। কিন্তু মুনাফাজাত প্রদানে ভাড়া প্রদান 2000ই দিলাম, কারণ আমি দিছি তো গয়না 2000, এলিগা প্রদানে 2000ই দিলাম। এরপরে হচ্ছে তোমার বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন, না এটা না 24 তোমার হলো 25 তারিখ ক্রয় মূল্যে পণ্য উত্তোলন, ক্রয় মূল্যে পণ্য উত্তোলন করছি, পণ্য উত্তোলন করলে কি পণ্য চলে গেছে মানে কি খরচ কমছে, যার কারণে মুনাফাজাত ব্যয়তে কি করলাম বিয়োগ, কিন্তু এটা প্রদানে দেব না কারণ পণ্য উত্তোলন অনগদ লেনদেন। এরপরে বিনামূল্যে পণ্য বিতরণ, বিনামূল্যে পণ্য বিতরণের যাবে দেখি, বিনামূল্যে পণ্য বিতরণের যাবে হচ্ছে বিজ্ঞাপন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। বিনামূল্যে পণ্য বিতরণের যাবে দেখি, বিনামূল্যে পণ্য বিতরণের যাবে হচ্ছে বিজ্ঞাপন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। বিজ্ঞাপন ডেবিট এটা হলো খরচ বৃদ্ধি করে বিধায় যোগ হইছে, আর ক্রয় ক্রেডিট এটা খরচ হ্রাস করে বিধায় কি হইছে বিয়োগ। তার মানে বিজ্ঞাপন বিনামূল্যে পণ্য বিতরণে যাবে হচ্ছে বিজ্ঞাপন ডেবিট, ক্রয় ক্রেডিট। বিজ্ঞাপন ডেবিট খরচ বৃদ্ধি করে বিধায় মুনাফাজাত ব্যয়তে যোগ, ক্রয় ক্রেডিট খরচ হ্রাস করে বিধায় মুনাফাজাত ব্যয়তে কি করি বিয়োগ, আর এটা অনগদ লেনদেন যার কারণে প্রদানে যাবে না। এবার বার্তা প্রদত্ত হলো, এটাও তোমার অনগদ লেনদেন বিধায় মুনাফাজাত ব্যয়তে দিলাম শুধু। বেতন প্রদান 2000 টাকা 3 ভাগে 2 অংশ, বুঝে ওইটা আগেরটার মতো আর কি, ওই যে ভাড়ার মতো 3 ভাগে 2 অংশ মানে কি 3 ভাগে 2 অংশ দিছি, মানে ভাড়াটা 3 ভাগে 2 অংশ, তাই 3 ভাগের 1 অংশ দেই নাই বকে আছে। তাহলে ভাড়া যে 2000 টাকা দিছি, মানে বেতন যে 2000 টাকা দিছি, এই 2000 টাকা হলো 3 ভাগে 2 ভাগ, তাই 3টা ভাগের মধ্যে 2টা ভাগ আমি দিছি, তাই দেই নাই কয় ভাগ 1 ভাগ দেই নাই, ওইটাই হলো বকে আছে। তাই 3 ভাগের মধ্যে 2 ভাগ দিছি, তাহলে এই 2000 টাকা কয় ভাগে টাকা 2 ভাগের টাকা, মিলায় 2 দিয়া ভাগ 3 দিয়া গুণ, তাহলে 100% টাকা কত আসে 3000। এটা আমি আরো বিষয়টা আমি আবার ক্লিয়ার করে বলছি, দেখো মানে কাহিনীটা হলো এরকম, তুমি একটা ধরো পিজ্জা কিনছো, পিজ্জাটা তো থাকে এরকম তাই না, আর কেউ একজন ধরো এতটুকু খেয়াল হইছে, তাহলে রইছে কতটুকু এতটুকু,
তাহলে এখন আমি বলতে পারি কি এই পিৎজাটা 4 ভাগের 3 ভাগ আছে আর 1 ভাগ কি একজন খেয়ে ফেলছে, এটা কি বলতে পারি নাকি পারি না? পারি। ঠিক সেম বেতন প্রদান করছি 3টা ভাগের মধ্যে 2টা ভাগ দিছি, তা 3টা ভাগের মধ্যে 2টা ভাগ দিছি, তাহলে দেই নাই কয় ভাগ? 1 ভাগ। তাহলে এই 2000 টাকা দিছি কয় ভাগের টাকা? 2 ভাগের টাকা। কেমন বলেই তো দিছে 3 ভাগের 2 অংশ 2000, 3টা ভাগের মধ্যে 2টা ভাগ হলো 2 ভাগের টাকা হচ্ছে 2000 টাকা। তাহলে 3 ভাগের টাকা কত? 2000 কে 2 দিয়া ভাগ 3 দিয়া গুণ, মানে 3000 টাকা। কেন 3000 টাকা দেখালাম? কারণ আমার বর্তমান বছরের বেতন ব্যয়টা দেখাইতে হইব, বর্তমান বছরের ব্যয়টা দেখাইতে হইব। মানে বর্তমান বছরের ব্যয় কত? 3 ভাগের মধ্যে 2 ভাগ দিছি, তার মানে 1 ভাগ এখনো দেই নাই। তাই 3 ভাগের মধ্যে 2 ভাগ যদি 2000 হয় তাহলে 1 ভাগ কত? 1000। তাই 2000 টাকা হলো 2 ভাগ আর 1 ভাগ হলো 1000, এই 2 আর 1 মিলা কত হয়? 3000 টাকা। এটাই আমরা বের করলাম মূলত। মানে মূল কাহিনীটা হলো এরকম যে আমি 3 ভাগের মধ্যে 2 ভাগ দিছি 2000, তাহলে এটা এই 2000 টাকা কয় ভাগের টাকা? 2 ভাগের টাকা। তাহলে 2000 কে 2 দিয়া ভাগ আর 1 দিয়া গুণ, তাহলে কয় ভাগ দেই নাই? 1 ভাগ দেই নাই। তাহলে 2 ভাগ দিছি 2000, 1 ভাগ দেই নাই 1000, তাই 2 আর 1 এই মিলা কত হলো? 3000 টাকা। তাহলে এটারই আমি শর্টকাটে করলাম যে কাহিনীটা হলো এরকম যে 3টা ভাগের মধ্যে 2 ভাগ দিছি, তাহলে 3 ভাগ কত? এটাই আমরা বের করলাম। 3 ভাগের মধ্যে 2 ভাগ যদি 2000 হয় তাহলে 3 ভাগ কত? তাহলে 2 দিয়া ভাগ 3 দিয়া গুণ, কত আসে? 3000 টাকা। তাহলে ব্যাপারটা বুঝছো না? বুঝো নাই? আমি আবার বলতাছি 3 ভাগের মধ্যে 2 ভাগ দিছি, 3 ভাগের মধ্যে 2 ভাগ দিছি, তা 3 ভাগের টাকা কত? 3 ভাগের মধ্যে 2 ভাগ যদি 2000 হয় তাহলে 3 ভাগ কত? 3000। সেই কারণেই আমরা বের করলাম 3000। আর প্রদানে 2000ই যাবে, কারণ আমি গুণে দিছি কত? 2000। আগুনে বিনষ্ট পণ্য এর জাবেদা কি? আগুনে বিনষ্ট পণ্যের জাবেদা হচ্ছে বিবিধ খরচ ডেবিট ক্রয় ক্রেডিট। বিবিধ খরচ ডেবিট ক্রয় ক্রেডিট, বিবিধ খরচ, খরচ বৃদ্ধি করে বিধায় যোগ, ক্রয় ক্রেডিট খরচ হ্রাস করে বিধায় কি করলাম? বিয়োগ। আর এটা অনগদ লেনদেন, যার কারণে প্রদানে যায় নাই। এন্ড সর্বশেষ পয়েন্ট, পণ্যের গবেষণা ব্যয়ের অবলোপন। পণ্যের জন্য গবেষণা ব্যয় করছে 3 বছরের জন্য 30,000, এটা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়, কিন্তু 3 ভাগের মধ্যে 1 ভাগ অলরেডি কি হয়েছে? খরচ হয়ে গেছে, বিধায় ওটা হলো অবলোপন। তাই 30,000 কে 3 দিয়ে ভাগ দিলে কত আসে? 10,000 টাকা। এই মিলে মুনাফা জাতীয় ব্যয় যোগ করলাম, কত আসলো? 93,562, আর মুনাফা জাতীয় প্রদান যোগ করলাম 60,000। এরপরে দেখো ঘতে চাইছে মূলধনজাত আয় ও প্রাপ্তির পরিমাণ নির্ণয় করো। তাহলে মূলধনজাত আয়তে দেখো কি আছে? মূলধনজাত আয়তে আমরা কি দেই? স্থায়ী সম্পদ বিক্রয় মুনাফা দেই আর শেয়ার বা ঋণপত্র অধিকার দেই। দেখো 21 তারিখ ভ্যাট বিক্রয়জনিত লাভ আছে 40,000 দিলাম। আর 30 তারিখ দেখো জমি বিক্রয় 1 লাখ, যার বর্তমান মূল্য বা হস্তান্তর মূল্য বা পুস্তক মূল্য 80,000, মানে 80,000 টাকার জমি আমি 1 লাখ টাকা বেচছি, তাহলে আমার লাভ হইছে কত? 20,000। আর 31 তারিখ দেখো শেয়ার বিক্রয় 2 লাখ, যার বর্তমান মূল্য বা হস্তান্তর মূল্য বা পুস্তক মূল্য 1,80,000, তার মানে 1,80,000 টাকা জিনিস আমি 2 লাখ টাকা বেচছি, তাহলে আমার লাভ হইছে কত টাকা? 20,000। আর মূলধন জাতীয় প্রাপ্তিতে আমরা কি দেই? মূলধন, ঋণ গ্রহণ, স্থায়ী সম্পদ বিক্রয়। দেখো মালিক নগদ আছে 10,000, আসবাব আছে 30,000। এর পরবর্তীতে তোমার 20 তারিখ আছে মেশিন বিক্রয় 40,000, তারপর 30 তারিখ আছে জমি বিক্রয় 1 লাখ, আবার 31 তারিখ শেয়ার বিক্রয় 2 লাখ, আর 31 তারিখ সঞ্চয়পত্র ভাঙানো হলো 50,000। সঞ্চয়পত্র ভাঙানো মানে কি? স্থায়ী সম্পদ বিক্রয়ের মতোই বলা যায়। এই মিলে যোগ করলে কি আমরা মূলধনজাত প্রাপ্তি পাইছি 4,30,000। আর ছতে চাইছে কি? মালিকানা সত্ত্বের পরিমাণ। মালিকানা সত্ত্বের সূত্র কি? মূলধন যোগ আয় বিয়োগ ব্যয় বিয়োগ উত্তোলন। তাহলে মূলধন মালিক নগদ আছে 10, আসবাব আছে 30, 10 আর 30 আনলো কত? 40, যোগ মুনাফা জাতীয় আয়। একটু আগে কিন্তু আমরা মুনাফা জাতীয় আয় না, গতকালকে কিন্তু মুনাফা জাতীয় আয় ব্যয় করছিলাম, সেই গতকালকে মুনাফা জাতীয় আয়টা রেজাল্টটা এখানে বলে দিলাম 1,06,876 যোগ করলাম, বিয়োগ মুনাফা জাতীয় ব্যয় একটু আগে কিন্তু বের করছিলাম আগের ছকের মধ্যে 93,562, ওইটা বিয়োগ করলাম 53,314। আর গতকালকে আমরা বের করছিলাম উত্তোলন, সেই উত্তোলনটা দিলাম, বিয়োগ উত্তোলন 35,000, যোগ বিয়োগ করলে মালিকানা সত্ত্ব আসে কত? 18,314 টাকা। তাহলে মূলধন যোগ মুনাফা জাতীয় আয় বিয়োগ মুনাফা জাতীয় ব্যয় বিয়োগ উত্তোলন। তো এই হচ্ছে তোমার এই বৃহত্তর অঙ্ক, মানে 1 নাম্বার অঙ্ক, যেটা আমি নিজেই কোশ্চেনটা তৈরি করেছিলাম শীটে। এই শীটটাও তোমরা আসলে দেবো, ঠিক আছে?
তো যাই হোক, এরই মাধ্যমে আমাদের শেষ হলো চতুর্থ অধ্যায়, মানে 20 নম্বর পর্ব। ঠিক আছে, আর এই চতুর্থ অধ্যায়টা অনেক ইজি এবং আসবে অঙ্ক। এখন হয়তো তুমি লাস্টের দিকে, যেমন গতকালকে আজকে এই দুইটা ক্লাস করে হয়তো অনেকের মাথা মানে এলোমেলো হয়ে গেছে, মানে গতকালকে আর আজকে একটু পেঁচানো অঙ্ক ছিল। তবে এই পেঁচানো অঙ্ক সাধারণত তোমার আসে না, মানে এসএসসি পরীক্ষায় তোমার তো এই পেঁচানো অঙ্ক থাকেই না বলেই চলে, ইজি অঙ্ক থাকে। ঠিক আছে, আর স্কুল লেভেলের পরীক্ষায় যদি পেঁচানো থাকেও বা এই যে 1 নম্বর অঙ্ক, মানে 1 থেকে 7, আমি একটা শীটের থেকে যে 1 থেকে 7 পর্যন্ত করাইলাম, এর মধ্যে হয়তো বা 2-4টা প্যাচ থাকতে পারে, তাছাড়া এরকম এত প্যাচ কখনোই থাকবে না। এর মধ্যে থেকে একটা বা দুইটা লেনদেন থাকতে পারে পেঁচানো, সেই কারণে এবং সকল পেঁচানো জিনিসই আমি এটার মধ্যে তুলে ধরছি। আর এই 20টা পর্ব যারা ভালো মতো মনোযোগ সহকারে বুঝতে পারছো এবং ঠিক মতো করছো, তাদের আশা করি চতুর্থ অধ্যায় আর কোনো সমস্যা থাকার কথা না। নবম এবং দশম শ্রেণীর জন্য এই চতুর্থ অধ্যায় যতই পেঁচা হোক না কেন, এই 20টা পর্বে যা আলোচনা করা হয়েছে তার বাইরে সাধারণত প্যাচ আসবে না, এবং এর বাইরেও যদি প্যাচও আসে তাও তোমরা পারবা, কারণ এই 20টা পর্বের মধ্যেই সব ধরনের প্যাচ নিয়ে আলোচনা করা হয়েছে। এর বাইরে সাধারণত প্যাচ নবম দশম শ্রেণীতে আসে না। তো যাই হোক, তো এর মাধ্যমে আমাদের শেষ হলো চতুর্থ অধ্যায়, বিশাল বড় অধ্যায়, মানে আমরা প্রায় 20 দিন 20টা পর্বের মাধ্যমে এই ক্লাসটা নিলাম। তো এখন সবাই আশা করি বুঝতে পারছো। তারপর যদি কারো কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে ফোন দিও অথবা মেসেজ করো অথবা কমেন্টে জানাইও। আর আগামীকালকে রবিবার, তো রবি থেকে শুক্র পর্যন্ত মানে কোনো ভিডিও ক্লাস হবে না, তোমাদের আবার ভিডিও ক্লাস হবে সামনের শনিবার থেকে, মানে সামনের শনিবার আজকে হলো 13 তারিখ, মানে 20 তারিখ শনিবার, মানে জুন মাসের 20 তারিখ থেকে আবার ভিডিও ক্লাস হবে পঞ্চম অধ্যায় নিয়ে। আর দশম শ্রেণীরও আমি অন্য, মানে পঞ্চম অধ্যায় তো থাকবেই, তার সাথে দশম শ্রেণীরও আমি আরেকটা অধ্যায়ও শুরু করতে পারি। ঠিক আছে, তো ওইটাও যেমন 10 বা 11 বা 12 নাম্বার অধ্যায়ও শুরু করতে পারি, ওইটাও চিন্তা ভাবনা আছে। দেখি ওইটা 20 তারিখের পরে আমি ওটা জানাবো, যদি করতে পারি তাহলে দেখা গেলো যে দশম শ্রেণীর জন্য ডুয়েল, মানে নবম এবং দশম শ্রেণীর জন্য একটা ভিডিও থাকবে, আবার দশম শ্রেণীর জন্য একটা ভিডিও থাকবে। দশম শ্রেণীর জন্য যে ভিডিও থাকবে ওইটাতে হয়তো বা রেয়ার মিল নিয়ে আলোচনা থাকতে পারে, বা উৎপাদন ব্যয় নিয়ে 11 নম্বর নিয়ে আলোচনা থাকতে পারে, বা 12 নম্বর অধ্যায় পারিবারিক বাজেট নিয়ে আলোচনা থাকতে পারে, এরকম। তো যাই হোক, তো সর্বোপরি সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যখন থেকে আমি পড়াবো অবশ্যই সবাইকে ফোন করে জানাবো, সো সবাই দুশ্চিন্তা করো না, আর সবাই বাসায় থাকো, সুস্থ থাকো। ঠিক আছে, আর পড়াশোনা ঠিক মতো চালা যাও, আর আমি আগামীকালকে থেকে তো সবার সাথে কন্ট্যাক্ট করবো। ঠিক আছে, সো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজ এই পর্যন্তই।